এই ছাত্ররা তার আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই জঙ্গিরা ঢুকে গেল। আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই, আপনারা দেখেন যে থাকতে চান তারা যেন নিজেদের বুদ্ধিতে থাকতে পারেন, এইটা থেকে একটা বক্তব্য, এইরকম একটা বক্তব্য প্রশাসন থেকে আসছে। আমি যতটুকু দু একজনের কাছ থেকে বোঝার চেষ্টা করছি যে আমরা যদি অ্যারেস্ট করতে চাইতাম এনি টাইম আমরা অ্যারেস্ট করতে পারি, কিন্তু আজকে এখানে মুখোমুখি হলাম আপনাদের। আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম, শুনেন, প্রতিটা দল বা আগেই মাদারচোতের কথা শুনেন। সরি, আজকে গালি দিতেই হবে আমারে। সাথে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না। এমন রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না। আমরা 3 মাসের জন্য ব্যাংকে রেমিটেন্স দেওয়া বন্ধ করব। বড়জন অনুরোধ করতে চাই, রেমিটেন্সের পয়সা। চলমান সহিংসতা কোনো রাজনীতি নয়, জঙ্গিবাদী কাজ। প্রধানমন্ত্রীর আচরণ দেখে মনে হয় আমরা তার দেশে ভাড়া থাকি। প্রবাসীরা দেশে রেমিটেন্স না দেওয়াতে বাংলাদেশ কোটি কোটি টাকা এগুলিকে তারা এখন রাখবে না, তারা দেশে পাঠিয়ে দেবে। 6টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয়, শ্রীলঙ্কার চেয়ে খারাপ অবস্থা বাংলাদেশ। আমার মনে হয় যে এখানে একটা সমূহ সমাধান প্রয়োজন, এবং সমাধানের প্রথম কাজ যেটা করতে হবে, প্রতিটি হত্যাকাণ্ডর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন বাংলাদেশের চলমান রাজনীতি প্রেক্ষাপটে আমাদের ছাত্র ভাইয়েরা এবং ছাত্র বোনেরা এবং ছাত্র ছাত্রীরা যে সমস্ত আন্দোলনের ডাক দিয়েছিল, সেটা হচ্ছে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে। এখন কিন্তু সেই কোঠা আন্দোলন নাই, এবং এখন কিন্তু নতুন স্লোগান দিচ্ছে। আসলে প্রতি ঘন্টায় ঘন্টায় তারা ডিসিশন চেঞ্জ করতেছে। জানি না কি হতে চলেছে আমাদের এই চলমান রাজনীতি প্রেক্ষাপটে এই দেশে, আমরা হয়তো অনেকেই জানি না। তবে এমন কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে, যারা আপনারা প্লে করেছেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। অবশ্যই এই তথ্যগুলো আপনাদের জানতে হবে, কি হতে চলেছে আমাদের এই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না। আমাদের চলমান যে গতিবিধি এবং আজকেও যে আন্দোলন হয়েছিল কিছুক্ষণ আগেও, সেই আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং যারা আন্দোলনকারীরা, এখানে সকল শ্রেণীর লোকজন এসেছিল, এবং আইনজীবীরা এবং শিক্ষার্থীরা, শিক্ষকরা, সমস্ত সব দেশের লোক আসছিল, এবং তাদের সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা ধাওয়া আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন। তার ভিতরে উল্লেখযোগ্য কিছু ভিডিও আছে এবং তথ্য আছে। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। ভিডিওর শেষ অংশে অবশ্যই গুরুত্বপূর্ণ কথা থাকবে, ধৈর্য সহকারে ভিডিওটির সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে ব্যারিস্টার সুমন ভাইকে চেনেন, আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট, তো সেই ফাটাকৃষ্ট কিন্তু মুখ খুলেছে নতুন করে। ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই কি বলল এই আমাদের বর্তমান আন্দোলনকারীদেরকে নিয়ে এবং কি হতে চলেছে, অবশ্যই আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। এবং ব্যারিস্টার সুমন ভাই সেই নতুন তথ্য দিয়েছে। অবশ্যই ভিডিওটি ব্যারিস্টার সুমন ভাইয়ের ভিডিও ক্লিপটা দেখবেন, দেখার পরে আপনি বুঝতে পারবেন যে কি হয়েছিল এবং কি হতে চলেছে। তো চলুন আমরা সেই ব্যারিস্টার সুমন ভাই এবং আন্দোলনকারীদের যে ভিডিও ফুটেজ রয়েছে, কি হয়েছিল আজকের এই পুলিশের সাথে এবং সাধারণ জনগণের সাথে, চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। মাদারচোতের কথা শুনেন। সরি, আজকে গালি দিতেই হবে আমারে। সাথে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি। হাসিনা বুঝে না এমন কিছু নাই। খান কি মাগের পোলা। হাসিনা বুঝে না জনগণের অধিকার কায়রা নিতে হয় না। হাসিনা বুঝে না ছাত্রদের উপর গুলি চালাইতে হয় না। হাসিনা বুঝে না সুষ্ঠু নির্বাচন দিতে হয়। হাসিনা বুঝে না তোর মতো নাটক বাজরে সংসদের বিরোধী শক্তি বানাইতে হয় না। হাসিনা বুঝে না যে বিরোধী দলকে এভাবে খুন করতে হয় না। হাসিনা বুঝে না সংবাদপত্রের স্বাধীনতা দরকার। হাসিনা বুঝে না দেশের ভবিষ্যৎ আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। খান কির পোলা। যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম, উনাকে যদি বুঝায় বলা যায়, উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই। তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা আদায় করতে চাচ্ছেন, এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি,
একটা মাস সময় আপনারা স্থগিত করেন, একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা, কারণ আপনারা যেটা চাচ্ছেন, আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা আন্দোলন সরকারের সাথে, আদালতের সাথে না, কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা, এটা যদি আদালত থেকে আসে তাহলে তারা আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না। আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না, কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে, প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকবো। কত বড় হারামজাদা এই 2 কলম ল পড়া 3rd ক্লাস ব্যারিস্টার। তুই কি জানোস আইনের? তুই আবার এত বড় আইনবিদ হয়ে গেছস, তুই আন্দোলনকারীদের তুই কেস হ্যান্ডেল করবি? তুই তো সব বিষয়ে আসস হারামজাদা, তুই তো সব বিষয়ে ফাল পারস। তুই তো জানোস যে এই নাটক শেখ হাসিনার, এবং তুই জানোস এখন যেহেতু চাপে পড়ছে তোর কথাতেই আদালতে রায় আসবে, কারণ শেখ হাসিনার কথাতে তো আদালত রায় দেয় এখন, তাই না? হারামখোরের বাচ্চা, হারামখোর। তুই একদিন কই আসছিলি? এই ছাত্রগুলি কেন মরল? ছাত্রগুলি তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, গুলি চালাইলো কেন? মারলো কেন? হারামখোর। আবু সাইদের ব্যাপারে কথা বলিস না কেন? হারামির বাচ্চা। ছাত্রগুলি যে মারলো, এতগুলি গুলি চালাইলো, তোর মাগি নেতা শেখ হাসিনা ও কেন ছাত্রদেরকে মরতে দিল? হ্যাঁ, ও গুলি চালালো কেন? পেটালো কেন? ছাত্র লীগ কেন আক্রমণ করলো? এটার সম্বন্ধে বলিস না কেন? হারামখোরের বাচ্চা, হারামখোর। তুই আবার বল ছাত্রদের পক্ষে তুই লড়বি? হারামির বাচ্চা। শেখ হাসিনার জননেত্রী, বঙ্গবন্ধুর কন্যা, আইশ্বর বাচ্চা, তো বঙ্গবন্ধু তোর গোয়াদা বলে দিব খান কি মাগির পোলা। এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই, জঙ্গিরা ঢুকে গেল। আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই, আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন, আর ওইদিকে প্রায় 826 জঙ্গি, সে 80টার মতো রাইফেল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা, এরা নিরীহ, এরা হচ্ছে গিয়ে আমাদেরই সন্তান? তারা তো সংস্কারের কথাই চাচ্ছিল, সরকারও সংস্কার চাচ্ছিল, মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল, মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি, সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা। এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও, যারা বয়স্ক যারা আছেন, তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট, এইটা বুঝতে পুরাপুরি ব্যর্থ হয়েছেন। তারা তাদেরকে একদম লাইটলি নিছেন, তারা ভাবছেন যে এরা একটা লাইটলি একটা বিষয়, এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে। কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক, এরা নতুন নতুন চিন্তা করে, এরা সারা পৃথিবী দেখে অভ্যাস। আপনি জানেন যেখানে 18 সালে এরা পথে নামে আসছিল, এখন আবার যে ঘটনাটা ঘটলো, এইটা প্রশাসনও চাইলে আরো কন্ট্রোল করতে পারতেন। এবং আরেকটা ব্যর্থতা আছে আমাদের, যে এই সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র, এরা অ্যাক্টিভ, তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে। সরকারেরও বোঝা উচিত ছিল যে যে কোনো একটা আন্দোলন হোক না কেন, আজকে ছাত্র, কালকে অন্যদের আন্দোলন হোক, এইটার মধ্যে জঙ্গিরা আইসা ঢুকবে, জামাত শিবির আইসা ঢুকবে। এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে, এটা বলতে আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে। আমি সরকারকে দাবি জানাবো, যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের, এটা গেজেট আকারে প্রকাশ করে, কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের। এইটারে বাড়ানোর জন্য আমাদের কোর্টের প্রতি বিশ্বস্ততা কমে গেছে, কারণ কোর্ট বলার পরও ছাত্ররা শুনে না, প্রধান বিচারপতি বলার পরও ছাত্ররা শুনে না। কারণ হচ্ছে গিয়ে আপনি যাই বলেন, বাস্তবতা হচ্ছে গিয়ে ছাত্রদের জন্য যে বিশ্বস্ততা থাকা দরকার ছিল প্রশাসন এবং বিচার বিভাগের, এই বিশ্বস্ততা নাই। আরেকটা জিনিস বলতে চাই, আকাশের যে জায়গায় মেঘ জমা হয়, আইসা বৃষ্টি পড়ে আদালতের উপর। আপনি বিভিন্ন সংসদের ঝামেলা, নীতি নির্ধারণের ঝামেলা, এগুলা সব কেন আইসা সুপ্রিম কোর্টের বৃষ্টিপাত হইতে হবে? এগুলা তো সুপ্রিম কোর্টের ঝামেলা ছিল না। সুপ্রিম কোর্টের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের মেঘগুলা যথেষ্ট। পলিসি ডিসিশন যেখানে প্রধানমন্ত্রী 18 সালে শেষ করে দিচ্ছেন, এইটারে হাইকোর্টে নিয়ে আইসা এইসব ঝামেলা, মানে মেঘ জমে অন্য জায়গায় আর বৃষ্টিপাত হয় হচ্ছে গিয়ে সব সুপ্রিম কোর্টে। আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের ইমেজ এতে ক্ষুণ্ণ হয়, পরবর্তীতে এইসব বিষয়ে যেন আরো সচেতন থাকেন সুপ্রিম কোর্ট, এবং প্রশাসনের জন্য সতর্ক থাকে, এবং দ্রুত আমি মনে করি গেজেটটা দিয়ে আমি বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো, তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা যা চাইছিলা তার চেয়ে বেশি তোমরা পাইছো। এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো, যারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, মিরপুরবাসী এখন সারা 1 বছর কান্না করলে এই পাপ মোচন হবে না। আর এরা চান্স পাইলে পদ্মা সেতু ভাঙিয়ে দিত, শুধু চান্স পায় নাই। এরা আসলে এইবার প্রমাণ হয়েছে, এদের কাছে ক্ষমতা গেলে
বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ, আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই এবং অন্য অন্য যে ভিডিও ক্লিপগুলো দেখাইছি, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। বিশেষ করে যে আন্দোলনকারীদের যে পুলিশের হামলা মামলা হয়রানি এবং ছাত্রদেরকে দেখা মাত্রই যে অ্যারেস্ট করা হচ্ছে সন্দেহমূলক, তো আমরা চলুন অবশ্যই আরো কিছু ভিডিও দেখব। দেখার পরে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরো কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব। সে হচ্ছে আমাদের তাজউদ্দিন আহমেদ, উনি যে বক্তব্য দিয়েছে জ্বালাময়ী বক্তব্য। চলুন আমরা সেই তাজউদ্দিন আহমেদের সেই সোহেল তাজের সেই ভিডিও ক্লিপ দেখি। তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজের তো কি বলেছিল উনি এবং ওনার কথার এই কথাগুলো আমরা গুরুত্ব সহকারে শুনবো। ওনার কথা কিন্তু বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতি প্রেক্ষাপটে এবং ছাত্র আন্দোলনের ছাত্র রাজনীতিতে যে বহির্বিষয়িয়া জড়াই আছে তারই কিছু আবির্ভাব আমাদের এই সোহেল তাজ দিছে। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি, সাথে ব্যারিস্টার সুমন ভাইয়েরও কিছু ভিডিও দেখব। অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটির শেষ অংশে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অবশ্যই কথাগুলো শুনে যাবেন, ভিডিওটি দেখবেন। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। আমার মনে হয় যে এখানে একটা সমূহ সমাধান প্রয়োজন এবং সমাধানের প্রথম কাজ যেটা করতে হবে, প্রতিটি হত্যাকাণ্ডর সুনির্দিষ্টভাবে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করে বিচার করতে হবে এবং এগুলোর জন্য যারা যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না এবং আমাদের এই সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। এই সমাধান সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে করতে হবে। এই সমাধান করার জন্য প্রথম শর্ত আমি যেটা বললাম যে বিচার করতে হবে। এই প্রাণহানির প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে এবং যারা এটার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারপরে আলোচনার মাধ্যমে সমাধানে যেতে হবে। আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। শিক্ষার্থী ভাই বোনদেরকে গ্রেফতার করা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান করছি। শিক্ষার্থীদের জন্য আমার মেসেজ আছে, আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয়। আমাদের বাংলাদেশ আমরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি। এই দেশটা তোমাদের, এই দেশটাকে তোমাদেরই করতে হবে। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, ডু নট লুজ হোপ। ওকে, এবং সামনের দিক ভালো দিন আসবে, কিন্তু এখন কষ্ট করতে হবে, হোপ আশা ছাড়া যাবে না। এই দেশটা তোমাদের সম্পদ, তোমাদেরই করতে হবে। তোমরা ন্যায় পথে থাকবে, সত্যর পথে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। আমি এই প্রশ্নটাই করেছিলাম যে এই 6 জনকে কি অতি সত্বর ছাড়া হবে কিনা। প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে, হারুন সাহেব আমাকে, ডিবির প্রধান সাহেব আমাকে জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ আসলেই সেটা করা হবে। এখন উনি বলতে পারছেন না কখন। সো সেফ কাস্টডিতে আছেন অ্যাকর্ডিং টু দেম। আমি অনুমতি চেয়েছিলাম, কারণ আমার পয়েন্ট ছিল যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে আমার দেখা করার কোনো অধিকার নাই, কিন্তু যদি সেফ কাস্টডিতে থাকে তাহলে আমি দেখা করতে চাচ্ছিলাম। তো আমাকে সেটা ডিনাই করা হয়েছে, বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষর পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে। আমার কোনো পদক্ষেপ কর্মসূচি নাই, আমি আমার বিবেকের তাড়নায় এসেছি। যেটা আমি দেখছি চারিপাশে মানুষ যেই প্রশ্নগুলো করছে, যেই জবাবগুলো চাচ্ছে, আমি সেটাই জানতে এসেছি একজন নাগরিক হিসাবে। কিন্তু আমি বলেছি আমার একটা পরিচয় আছে, এই দেশের উপর আমারও হক আছে এবং সবার। যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। এই ছাত্ররা যদি সেখানে স্বেচ্ছায় থাকেন তাহলে কেন তাদের গণমাধ্যমের সামনেই কথা বলতে দেওয়া হচ্ছে না? আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিষ্কার বিবৃতি দিয়ে বলেছে এখানে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। 3 বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব এবং সেনাবাহিনী, 3 বাহিনীর কথা উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে গুলি চলেছে এবং অপ্রয়োজনে। আজকে রাষ্ট্রের প্রধান আইনজীবী জনাব এম আমিনুদ্দিন তিনি উপস্থিত ছিলেন, অন্য সরকারি আইনজীবীরা উপস্থিত ছিলেন।
তো সেখানে যাবার পরে আমাদেরকে আদালতের যারা বেঞ্চ অফিসার থাকেন তারা জানিয়েছেন যে বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তিনি আসছেন না, ফলে শুনানিটা আজকে হচ্ছে না। এটা আগামীকালকেও হতে পারে, আমরা দেখব যে আসলে আগামীকালকে এই বেঞ্চটা কার্যক্রম অব্যাহত থাকে কিনা। যদি থাকে তাহলে কালকে শুনানি হবে। এটা তো হাইপোথেটিক্যাল একটা প্রশ্ন হলো, কারণ বেঞ্চ এখনও ভাঙেনি, বেঞ্চ আছে, ভাঙার কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। যদি বেঞ্চ ভাঙে তখনই আসলে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করতে চাই। অবশ্যই এটার জন্যই তো আমরা আদালতে এসেছি, এবং এটা তো খুব দুঃখজনক ঘটনা যে আমরা জানছি আমাদের দেশের কয়েকজন নাগরিক 6 জন তারা প্রাপ্তবয়স্ক, তাদের সাথে আমাদের শিক্ষকরা দেখা করতে গিয়েছিলেন, অধ্যাপক তানজিমউদ্দিন খান সহ বেশ কয়েকজন শিক্ষক গিয়েছিলেন, তাদেরকে দেখা করতে দেয়া হলো না। যদি তারা সেখানে স্বেচ্ছাই থাকতেন যে তাদের নিরাপত্তার প্রয়োজন, তাহলে তো তারা দেখা করতে দিতেন, তারা এই শিক্ষকদের বলতেন, কারণ এরা তো তাদেরই শিক্ষক। সেটা তো হলো না। এই ছাত্ররা যদি সেখানে স্বেচ্ছায় থাকেন তাহলে কেন তাদের গণমাধ্যমের সামনেই কথা বলতে দেওয়া হচ্ছে না, কেন ভিডিও আলাদা করে ছাড়া হচ্ছে? এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই আমার মনে হয় যে তারা ডিবি হেফাজতে রয়েছেন। সরকারের তরফ থেকে কালকে 3 জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যে কথাটা বলেছেন যে তারা নিরাপত্তার অভাব বোধ করায় তারা সেখানে আছেন, এই তো তাদের কথা। তো আমাদের পরিষ্কার প্রশ্ন যে আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না, এবং আদালত যদি শুনতে নাও পারেন, সরকারের কাছে নিশ্চয়ই এই খবরটা গেছে এখন পর্যন্ত, তো তারা গণমাধ্যমের সামনে এদেরকে কথা বলতে দিন। গণমাধ্যমে এসে তারা বলুন যে তারা স্বেচ্ছায় আছেন, এবং গণমাধ্যম দেখুক যে তাদের সামনে অস্ত্র নেই, তারা কোনো রকম চাপে নেই। এবং তারা যদি স্বেচ্ছায় থাকেন, আমি জানি না আরও যারা আমরা ক্ষেত্র বিশেষে নিরাপত্তার অভাব বোধ করি কিনা, আমাদেরও এই সুযোগ আছে কিনা যে আমরা সবাই গিয়ে সেখানে ডিবি হেফাজতে নিরাপদ বোধ করব। এই ধরনের কোনো আইন আছে কিনা, যদি না থাকে তাহলে কি বিচারে আসলে ডিবি কার্যালয়, গোয়েন্দা বিভাগ যাদের কাজ মামলার তদন্ত করা, সেখানে একজন মানুষ নিরাপত্তার জন্য যাবেন, কেন নিকটস্থ থানায় নয়? সেই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে সামনে আসে। এটা আমার জায়গা থেকে বলা কঠিন, কিন্তু আমি যতদূর দেখেছি এর আগে কিন্তু বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে এই যে 200 মানুষ মারা গেছেন কিংবা সরকারি হিসেবে সেটা 150, আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিষ্কার বিবৃতি দিয়ে বলেছে এখানে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। এখানে AK-47 যে রাইফেল, আপনারা কালাশনিকভ নামে যেটাকে অনেকে চেনেন, সেই রাইফেল যেটা যুদ্ধাস্ত্র, সেটার ব্যবহারের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে। গুলি করা হয়েছে 3 বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব এবং সেনাবাহিনী, 3 বাহিনীর কথা উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে গুলি চলেছে এবং অপ্রয়োজনে সাধারণ নাগরিকদের উপর গুলি চলেছে। এবং এটার ব্যাপারে কঠিন ভাষায় অ্যামনেস্টি বলেছে জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে তার যে আশঙ্কা সেটার কথা জানিয়েছেন একটি বিবৃতিতে। ফলে আমরা যে কথাগুলো আসলে আদালতে বলেছি এটা আন্তর্জাতিক অঙ্গনেও ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, ফলে এটা নতুন কোনো কথা নয়। এবং তার প্রভাব আসলে আমাদের যে বাহিনীগুলো রয়েছে তাদের মধ্যে পড়েছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এতটুকু জানি যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছেন, তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে, যে বাসায়ও নিরাপদ নয়, তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয়? তাদের বিবেকেও কি আসলে এই প্রশ্নটা পৌঁছেনি যে পরের বুলেট কি আপনার সন্তানের দিকে যাবে না? একটা খুব চমৎকার ছবি দেখছিলাম, সেখানে এক শিশুকে গুলি করছেন একজন পুলিশ, এবং সেই শিশুটি জিজ্ঞেস করছে বাবা ওটা কি তুমি? সে প্রশ্ন তো আমাদের সবাইকে করতে হবে। আমাদের কল্পনা চাকমার একটি উক্তি ঘুরে বেড়াচ্ছে, সেখানে বলা হচ্ছিল যে পাহাড়ে যে অত্যাচার করা হয় পরীক্ষামূলকভাবে, একসময় সেই নিপীড়ন নেমে আসে সমতলে। আমরা আর কতদিন অপেক্ষা করব যে আমার ঘরে গুলি আসা পর্যন্ত আমি চুপ থাকব, কারণ গুলি তো আমার পাশের বাড়িতে লেগেছে, আমার বাড়িতে লাগেনি? বোধহয় প্রশ্নটা সেখানে। এই ব্যাপারে একটা কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি কোনো সময় কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না, তবে আইনের ভাষায় একটা কথা আছে বিলো কন্টেম্পট, যে এমন কিছু কথা আছে যেটার প্রতিবাদ করা আসলে সেই কথাটাকে গুরুত্ব দেয়া। এটার ব্যাপারে একটা খুব সুন্দর, যেটাকে মিম বলা হয়, ভেসে বেড়াচ্ছে, যে একজন বলছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমি মার্ক জাকারবার্গের সহপাঠী ছিলাম এবং তিনি ছাত্র শিবিরের একজন পদাধিকারী ছিলেন, এবং তার মোটিভেশনাল স্পিচ শুনে এতজন সনাতন ধর্মাবলম্বী ধর্মান্তর করেছিলেন।
তো আমার মনে হয় এই যুগের তারুণ্য এই প্রশ্নগুলোর, এই কাদা ছোড়াছুড়ির, এই কাউকে রাজাকার বলা, কাউকে শিবির বলা, কাউকে জামাত বলা, এসবের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। আমার দিক থেকে ব্যক্তিগতভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ারও আমি প্রয়োজন মনে করি না। শুনানি হলো না কারণ একজন বিচারপতি অসুস্থ, সে কারণে আদালত বসতে পারে। ও আরেকটা কথা আমরা বোধহয় ভুলে যাচ্ছি, আরেকটা পিটিশনের কথা আমরা ভাবছি, সেটা হচ্ছে সংযুক্ত